আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি সমৃদ্ধ এবং সুন্দর একটা নড়াইল দেখতে চাই। আমি রাজনৈতিক কথা কিছু বলবো না, বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক কথা। আমি খেলোয়াড়, এখনো পর্যন্ত খেলছি, তো খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে আপনাদের কাছে আসছি। ভালো চেহারা দিচ্ছে, আমার কাছে ভালো চেহারা দেয়নি, কিন্তু একটা মানুষকে যখন ইঙ্গর করে কথা বলে, ইনসাল্ট করে, এর থেকে অন্য পাপের কোনো কাজ নেই। কি কারণে হয়তো আপনি ভালো করে কথা বলার মতো সুযোগ দিয়েছে, আমাকে হয়তো দেয়নি, কিন্তু এই অপরাধ তো আমার নয়। ভালো করে আপনি চেহারা দিয়েছে, আমাকে চেহারা দেয়নি, তার জন্য আমি কি করতে পারি? কেমন আছো? খুব ভালো, খুব ভালো। এত বড় সেলিব্রিটির পাশে আমি একটা রাফ হিসাব করেছি যে সেন্স অফ হিউমার আমার হিসাবে প্রতিটি শো অন ইয়ার হওয়ার পরে প্রায় 12টি চ্যানেলে আপনার 12টি চ্যানেলে আমার হিসাবে যে সাকিবের এগেইনস্টেই একটা কিছু করা হচ্ছে, একটা চক্রান্ত করা হচ্ছে। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তুলে আমাদের নিজের অবস্থান বানানোর ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা, তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা থাকবো। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার র্যান্ডম টকের এই ধারাবাহিক আলোচনা। বছরের নানান রকম পর্যালোচনা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও অলরেডি আপলোড করেছি। আজকে কথা বলবো আলোচিত সমালোচিত তারকাদের নিয়ে। প্রিয় দর্শক, গত এক বছর হিসেব করলে আলোচিত তারকার সর্বাগ্রে যে নামটি উঠে আসে সেটা হলো শাকিব খান। যদিও আলোচনার পাশাপাশি সমালোচনার ভাগিদারও তিনি। একই সাথে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে নানা রকম কটূক্তি সমালোচনা শুনতে হয়েছে তার সারা বছর, কিন্তু ভাইজান এলোরে বা বাংলাদেশে ক্যাপ্টেন খান সহ বেশ কিছু চলচ্চিত্র সুপার ডুপার হিট ব্যবসা দেবার কারণে সেই আলোচনা কিন্তু মিলিয়ে গেছে। সেই সমালোচনা বা সমালোচকদের মুখে তিনি ছাই ফেলেছেন। আমার অনেক পছন্দের, আমার অনেক কাছের তানভীর তারেক, তারই দুটি তোমার বারান্দায় ও দোটানা, এটা one of the big gift for me। অনেক চমৎকার দুটি উপহার আমার জন্য। ধন্যবাদ তানভীর ভাই, এবং গানগুলো অসম্ভব সুন্দর। পাশাপাশি ঠিক আগের বছরই তার যখন ডিভোর্স নিয়ে নানা রকম আলোচনা তৈরি হচ্ছিল এবং শাকিব খানের ক্যারিয়ার পড়ে যাবে, শাকিব খানকে আর তুলে আনা যাবে না, বা শাকিব খানের ছবি আর কেউ দেখবে না ইত্যাদি নিয়ে নানা রকম আলোচনা চলছিল, কিন্তু আদতে সারা বছরের আলোচনায় তিনি মুখর ছিলেন তার ব্যবসায়িক সাফল্যে। আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা, গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা, বানাননি তো, যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী। আরে বোকার, নাম ভূমিকাই তো নবাব বাংলাদেশ, শাকিব খান, পাশে লেখাটা আসে কিন্তু বাংলাদেশ। আজ হোক কাল হোক তারা বিষয়টা বুঝতে পারবেন যে না, শাকিব আসলে এই বিষয় এরকম ছিল না, বিষয়টা আমাদেরকে ইনক্লুড করে শাকিবের এগেইনস্টেই একটা কিছু করা হচ্ছে, একটা চক্রান্ত করা হচ্ছে। প্রিয় দর্শক, আলোচিত সমালোচিত এই ক্যাটাগরিতে একটি নতুন নাম এসেছে যা গত 2-3 বছরেও কোনো ধরনের আলোচনায় তিনি ছিলেন না। তার নাম শাহরিয়ার নাজিম জয়। 2018 ছিল তার নতুন টার্নিং ইয়ার বিকজ অফ উপস্থাপনা বা উপস্থাপনায় নানান রকম ভাবে খুব সহজাত বা খুব স্ট্রেট প্রশ্ন করে যে তারকাদের আজহাল বলবো না, বাট তাদেরকে বেশ নড়ে চড়ে বসিয়েছেন এই মানুষটি। ইউটিউবে নিয়ে তোমার এটা কিন্তু আমার চ্যানেলে অনেকে বলেছে যে জয়ের কন্টেন্টগুলো অনেক জায়গায় দেখা যায়। আমি একটা রাফ হিসাব করেছি যে সেন্স অফ হিউমার আমার হিসাবে প্রতিটি শো অন ইয়ার হওয়ার পরে প্রায় 12টি চ্যানেলে আপনার 12টি চ্যানেলে আমার হিসাবে যে 12টি চ্যানেলে এটি মানে ছাড়া হয়। আচ্ছা আচ্ছা। সো পৃথক পৃথকভাবে 12টি চ্যানেলই প্রচুর ভিউ হয়, কোনোটা 2 মিলিয়ন 3 মিলিয়ন, কোনোটা 5 লাখ, কোনোটা 1 লাখ, আবার কোনোটা দেখা যায় 30-35 হাজার, আবার সেটাও কয়েকদিন পর দেখি যে 5 লাখ হয়ে গেছে। সো ওই মিলিয়ে আর কি এটা আমার মতে যে 100 মিলিয়ন ক্রস করবে। এটা 100 মিলিয়ন দ্য ভেরি মিনিমাম আমি একটা হিসাব করেছি, কারণ কালকে আমি একটা শো খুব অল্প অংশ একটা ছেড়েছে, একটি ভাবকন্যা নামে একটি ব্লগ থেকে, আচ্ছা, মৌসুমী হামিদদের, যেটা আমার শোর ভিতরে ওয়ান অফ দ্য ফ্লপেস্ট শো, সেটাই 3 মিলিয়ন আমি দেখেছি সেখানে। একই সঙ্গে শাহরিয়ার নাজিম জয় কিন্তু নিজের অভিনয় বা নির্মাণে অনেকদিন ধরে কাজ করছেন,
কিন্তু সেই ক্যারিয়ার যেন ম্লান হতে বসেছে তার উপস্থাপনার এই দ্যুতিময় অবস্থানে। বিকজ অফ অনেকদিন ধরে নানা রকম হিডেন পয়েন্ট উঠে আসছিল, যা মূলত বিভিন্ন টকশোতে বা স্বাভাবিক আলাপচারিতায় কখনো প্রশ্ন করা হয়নি। আমি আজ থেকে প্রায় 12 বছর আগে মিডিয়া গসিপ যেই প্যাটার্নে শুরু করেছিলাম, জয় সেটি নিজেও স্বীকার করেন যে সেটি দেখেই অনুপ্রাণিত হয়ে তার একটি আপগ্রেড ভার্সন তিনি এবছর শুরু করেছেন। সেটিতে সফল হয়েছে জয় এবং জয়ের জন্য অভিনন্দন। একই সাথে বাংলাদেশি টিভি চ্যানেল বা স্যাটেলাইট টিভি দর্শকরা একেবারেই বিমুখ হয়ে পড়েছিল, ইন্ডিয়ান নানা রকম টক শো বা সিরিজে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিলেন। অন্যদিকে সেখান থেকেই সেই দর্শকগুলোকেই আবার ফিরিয়ে এনেছেন শাহরিয়া নাজিম জয়। একই সাথে সমালোচনার ক্ষেত্রেও কিন্তু শাহরিয়া নাজিম জয়কে নানা রকম কটূক্তি কথা শুনতে হয়েছে। ওমর সানি খেপে গিয়েছেন বা বেশ কয়েকজন তারকা বলেছেন যে তাদেরকে হেয় করা হচ্ছে ডেকে। অন্যদিকে জয়ের সেন্স অফ হিউমার অনুষ্ঠানটি নিয়ে নানা রকম বিতর্কও তৈরি হয়েছে। আদতে আলোচনা বা জনপ্রিয়তা বা দর্শকদের মনের ভেতরের প্রশ্নগুলো যখন একজন উপস্থাপক করে বসেন, তখন যদি সেটা সমালোচিতও হয় বা নানা রকম বিতর্ক তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু সাকসেস শাহরিয়া নাজিম জয়। তাই সারা বছর আলোচনা সমালোচনা প্রায় সমানভাবে ভাগিদার ছিলেন শাহরিয়া নাজিম জয়। যেদিন আপনার শোতে এসেছি সেদিনই জিতেছি, ভাবতে পারিনি যে আপনি আমাকে ডাকবেন। যখন আমার একটা গাড়ি ছিল, সে গাড়িটা বাস মেরে দিয়েছিল, বাসের ড্রাইভারকে হেল্পারকে অনেক রাগারাগি করেছি, মারতেও চেয়েছি। সবই ব্রেকআপ, একটা বিয়ে। দর্শক, এবারে আলোচনা নয়, বরঞ্চ বছর জুড়ে যা যা কাজ করেছেন তা যেন নিমিষেই ডুবিয়ে দিয়েছেন নিজের বিতর্কে, নিজের মাত্র একটি গানের ভিডিওতে। তার নাম নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া খুবই দক্ষ তার উপস্থাপনায়, চৌকস তার অভিব্যক্তি। ইনফ্যাক্ট রেডিও বা টিভি উপস্থাপনায় তার যে জনপ্রিয়তার পর্যায়ে পৌঁছে গিয়েছিল তা ঈর্ষণীয় ছিল। নুসরাত ফারিয়ার সাথে কেমন আছো? খুব ভালো। খুব ভালো। বড় সেলিব্রিটির পাশে ওয়ার্ম লাগছে। না না, আমার রেকর্ড আছে। তোমার যদি নেক্সট কোনো ডুয়েট ভার্সন করতে বলা হয়, কাকে চুজ করবা? আমি টি2 প্রোডাকশন থেকে ডুয়েট ভার্সন কাকে সাথে। তার পাশের কলিগরাও তাকে হিংসে করতেন। অতঃপর সিনেমা এলেন, বেশ কটি ছবি করলেন, সেটি কিছুটা চললো কিছুটা চললো না। অনেকেই বলছিলেন যে আস্তে আস্তে হয়তো এগুবেন, কিন্তু হঠাৎ করেই তার গান গাইবার স্বাদ হলো। ঠিক আছে, প্রীতম হাসানের কম্পোজিশনে একটি গান করলেন, সেই গানটি চমৎকার একটি কোরিওগ্রাফি হলো বাবা যাদবের কোরিওগ্রাফিতে। সবকিছু ঠিক ছিল, কিন্তু রিলিজের পর মাত্র 7 দিনের মাথায় যে পরিমাণ হেটার্স কমেন্ট এবং ডিসলাইক অপশনে যে পরিমাণ ভিড় দেখা গেল, তা বাংলাদেশে এই প্রথমবারের মতো হলো। ঢাকা বা কলকাতায় যখনই ট্রাভেল করা হয়, আমরা 24 আওয়ার্স আমরা কাজ করি এবং আমাদের কাজের মধ্যে কিছুটা হলেও উই নিড ব্রেক। উই গো সাম প্লেসেস, আমরা ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিই, হ্যাং আউট করি। তো আমি ঢাকা শহরে বেশ কয়েকটা হোটেল অ্যান্ড দেন রেস্টুরেন্টে আমি ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম মাঝের ছুটিতে, লাস্ট 1-1.5 বছরের মতনই। এবং আমি যখন বাংলা সিনেমায় কাজ করা শুরু করি, দ্য ফার্স্ট থিং আই ফেল্ট ইজ দ্যাট আরে আমার গান তো কোথাও বাজায় না। সো দেন আই থট কি আই শুড ডু আ সং যেটা পার্টিতেও মানুষ বাজাবে, হলুদেও মানুষ বাজাবে, গাড়িতে শুনতে শুনতেও মানুষ বাজাবে, অ্যান্ড যখন তার মনে হবে আমার ঘুম থেকে উঠে অনেক লো লাগছে, আমি গানটা শুনতে চাই। সো দ্যাটস ওয়াই আই ওয়েন্ট টু প্রীতম, অ্যান্ড প্রীতম আমাকে বললো যে ঠিক আছে, আমরা একটা এরকম গান করবো, গানটার টাইটেল হবে পটাকা। আমি তো বললাম হ্যাঁ কী হবে পটাকা? বললাম এটা বুঝবে তো, আমাদের এখানে তো পটকা বলে। বললাম না, শুদ্ধ এটা হচ্ছে পটাকা। তো আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ যেহেতু দুই দেশে রিলিজ করবো, সো উই হ্যাড টু ফাইন্ড আ মিডল গ্রাউন্ড। লাইক দিস ডে swag even not a word, but swag se karenge sabka swagat, it's like a trend now, like bay is not even a word. তো সেরকম একটা মিডল গ্রাউন্ডে উই ফাউন্ড পটাকা। যদিও গায়িকা নুসরাত ফারিয়া এমনকি তার প্রডিউসার বা সুরকার এন্টায়ার টিম বলছেন যে এটা হতেই পারে, জিন বিবারের গান এতটা ডিসলাইক পেয়েছিল, এত হেড কমেন্টস পেয়েছিল ইত্যাদি নানান পরিসংখ্যানে তারা নিজেদের স্তুতি গুনতে লাগলেন। এটি যদিও হতে পারে যে কেউ যদি কখনো একটি ভুল বা কোনো ধরনের একটা অসফল কাজ করে ফেলেন বা একটা বিতর্কিত পর্যায়ে চলে যায়, তখন নানারকম লজিক খুঁজতে পারেন, কিন্তু আদতে নিজের মনে বা একাকিত্বে নিজের অঙ্ক, নিজের ক্যারিয়ার যখন গুনতে থাকেন, তখন নুসরাত ফারিয়ার মনে এই প্রশ্নটি অবশ্যই জাগবে যে আরেকটু ভেবেচিন্তে হয়তো পটাকা বা রেপ ও টাকা
বা এই প্রনাউন্সিয়েশন বা এই বিতর্ক যে উঠবে সেটি হয়তো না বুঝেই তিনি গেয়েছেন করেছেন। আশা করছি নতুন বছরে আরও সাবধানী হয়ে আরও নতুনভাবে নিজেকে সাজাবেন নুসরাত ফারিয়া। সমালোচনার একটি বছর মানেই তার ক্যারিয়ার শেষ নয়। নুসরাত ফারিয়ার নতুন ছবি আসছে শাকিব খানের বিপরীতে, সুতরাং তার হয়তো নতুন দিনগুলো বা আগামী দিনগুলো আরও সমৃদ্ধ হবে, সেটি প্রত্যাশা। পুরনো খেলা আর জমে না, তোমার প্রেমের নেশা আমায় আর পাবে না। বেশিছি ভালো তাই বলে কি মেনে নেব তোমার সবই, চলা কলা লুকোচুরি আমার সাথে না। কথা চেয়েছিল দুজনে হব দুজনের পুরোটাই, না জেনে শুধু ব্যথা তুমি দিয়েছো, আমি তাই হয়েছি রে পটাকা রে পটাকা রে পটাকা হো রে পটাকা রে পটাকা রে পটাকা হয়েছি রে পটাকা রে পটাকা রে পটাকা হয়েছি রে পটাকা রে পটাকা রে পটাকা। প্রিয় দর্শক, আমি কথা বলছিলাম আলোচিত এবং সমালোচিতদের নিয়ে। এ পর্যায়ে যার নামটি আমরা তুলব তাকে নিয়ে আলোচনা সমালোচনা প্রায় দুটোই সমান হয়েছে। বছর জুড়ে নয় বরঞ্চ গত 2 বছর ধরেই ইউটিউবে বা বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে সবচেয়ে আলোচিত নাম হিরো আলম। হিরো আলম গুগল সার্চে গত বছর শাহরুখকে টপকে গিয়েছিলেন, এবছর টপকেছেন সালমান খানকে। এটি বিস্ময়করভাবে সফল একটি ঘটনা, কিন্তু একই সাথে হিরো আলমের কাজকর্ম বা তার কন্টেন্ট নিয়ে নানা রকম সমালোচনা রয়েছে। ইনফ্যাক্ট যারা সমালোচনা করেছেন, আমি আমার কন্টেন্টে তাকে নিয়ে নানা রকমভাবে কথা বলেছিলাম এবং নানা রকমভাবে সমালোচনা বা সেটি নিয়ে একটি পর্যালোচনা করেছিলাম, সেটাতে কিন্তু 50% তার পক্ষে কথা এসছে, 50% তার বিপক্ষে কথা এসছে। অর্থাৎ তাকে নিয়ে যখন সমালোচনা করা হচ্ছে তখন 50% মানুষ ভাবছেন আমি কি তাকে মানুষ বলে গণ্য করছি কিনা। ভালো চেহারা দিচ্ছে, আমার কাছে ভালো চেহারা দেয়নি, কিন্তু একটা মানুষকে যখন ইঙ্গর করে কথা বলে, ইনসাল্ট করে, এর থেকে অন্য পাপের কোনো কাজ নেই। কি কারণে হয়তো আপনি ভালো করে কথা বলার মতো সুযোগ দিয়েছে, আমাকে হয়তো দেয়নি, কিন্তু এই অপরাধ তো আমার নয়। ভালো করে আপনি চেহারা দিয়েছে, আমাকে চেহারা দেয়নি, তার জন্য আমি কি করতে পারি? তাই বলে আমাকে আপনার ইঙ্গের কথা বলতেছেন, আমাকে মনে এরকম করতেছেন। কিন্তু আপনার মতো লোক যদি আমাকে একটু আপনাকে কাছে আশ্রয় দেন, তাহলে কিন্তু আমরা ভালো করে কথা বলতে পারি, ভালো করে একটা জায়গায় পৌঁছে যেতে পারি। তাই আপনাদের সবাইকে বলবো, আমাকে এরকম যখন ইঙ্গের করতেছেন, আমাকে লাগানো এরকম আপনারা একটু স্থায়ী দেন, একটা জায়গায় পৌঁছে দেন, তাহলে আমাকে মতো লোক আপনারা সবাই বড় বড় কথা বলেন যে আমরা যুব সমাজটা করে এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে সবাই আপনারা আমাকে এক ধাপ আপনি সব কিছু ভুলে দেয়, আপনি কাদের হাত রেখে আপনার কাছে সামনে রেখে আমাকে এগিয়ে নিয়ে চলুন, তাহলে সবাই মিলে আমরা বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দেখুন, শাকিব খান বা নুসরাত ফারিয়া বা জয় সহ অন্যান্যদের নিয়ে যখন সমালোচনা করা হয় তখন কিন্তু আপনারা বলেন না যে শাকিব খানকে কি আমি মানুষ বলেই গণ্য করছি কিনা। অর্থাৎ হিরো আলমের চেহারা বা তার অবয়ব বা তার পারিবারিক অবস্থানকে আমরা হেয় করছি কিনা সেটি তার সমালোচনার ক্ষেত্রেও আপনারা ধরে ফেলছেন। এমনকি কেউ কেউ প্রশ্ন তুলছেন যে তাকে সমালোচনা করা মানেই তার পারিবারিক দুস্থতাকে আরো প্রকটভাবে আমি বুড়ো আঙুল দেখাচ্ছি। তাই বিষয়টি খুবই বিব্রতকর অবস্থায় চলে যায় যখন তিনি মনোনয়ন কেনেন। একাধিক টিভি চ্যানেলে তাকে নিয়ে যে পরিমাণ হামলে পড়েছিল বিভিন্ন রিপোর্টার বা টক শো উপস্থাপকরা, সেটি খুবই বিব্রতকর। তাকে এই পর্যায়ে হতেই হয়েছে, কিন্তু দিন শেষে হিরো আলম আলোচনায় এসছে। হিরো আলমকে নিয়ে নানান রকম আলোচনা তৈরি হয়েছে, নানা রকম সিম্প্যাথি পেয়েছেন এই ছেলেটি। অতঃপর যখন তিনি মনোনয়ন পেলেন না, তখন আবার অঙ্কটা হয়ে গেল অন্যরকম, অর্থাৎ সিম্প্যাথি জায়গায় আরো বাড়লো। পর্যায়ে এমন কিছু প্রসঙ্গ চলে এলো যে তাকে নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে বিকজ অফ তার চেহারা খারাপ, তার পারিবারিক অবস্থান ভালো না। এই যে বাঙালি হিসেবে আমরা দুই ধরনের পারসেপশন সবসময় গ্রো করি, এটি আসলে বিভ্রান্তিকর। তারপরও আমি বলবো 2018 বা গত 1-2 বছর ধরে আলোচিত সমালোচিত ভাবে যে নামটি বারবার উঠে এসছে গণমাধ্যমে বা ইউটিউবে বা ডিজিটাল মাধ্যমে, তার নাম হিরো আলম। অবশ্যই তিনি এইসব বিষয় বা এইসব আলোচনা থেকে আরো পরিশীলিতভাবে নিজের কাজগুলো নিয়ে এগিয়ে যাবেন, সেটি প্রত্যাশা থাকলো তার প্রতি। এবং আপনি যখন স্টেজে নাচেন তখন আপনাদের দুজনের হাইটের তো অনেক পার্থক্য। হাইটে অনেক পার্থক্য হলে তাতে সমস্যা নাই, কিন্তু জনগণের তালিতে কিন্তু আমি আগে দেবের চেয়ে একদম পছন্দ তালি দেয়। সামনে আর কোনো ধামাকা আছে? সামনে আরো একটা ধামাকা আছে। সামনে কিন্তু এই নতুন বছরে
আমি আর সালমান খান একই স্টেজে কিন্তু পারফর্ম করবো, আপনি ঠিক সালমান খান মানে ইন্ডিয়ার বোম্বের সুপারস্টার সালমান খান, হলিউডে সালমান খান, হলিউডে সালমান খান, হলিউডে সালমান খান, হলিউড না বলিউড, বলিউড, বলিউডের সালমান খান নাকি একসাথে একই সাথে একই মঞ্চে আমরা এই বছরে আপনার পারফরমেন্স করবো, সবাই দেখবে। বলেন কি সালমান খান রাজি? সালমান খান থেকে আমার সঙ্গে একটা কম। প্রিয় দর্শক, আজকের এই আলোচিত সমালোচিত পর্বটি শেষ করব এমন একটি নাম, এমন একটি মানুষকে নিয়ে যার ফ্যান বা যার কর্ম উদ্দীপনা বা যার সাক্ষাৎকারে বলা নানান কথাবার্তায় অনেকে অনুপ্রাণিত হয়েছেন। তার নাম মাশরাফি বিন মুর্তজা। একই সাথে বিভিন্নভাবে তার বলা কথাগুলোই তরুণরা অনুপ্রাণিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার একটা সুযোগ দিয়েছেন, অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। আর রাজনৈতিক কথা বেশি বলবো না, আমি খুবই নতুন এই সেক্টরে, খেলাধুলা এখনো করছি, তো খেলাধুলার ভেতরেই আছি। আর আপনারা দোয়া করবেন। আমি বড় হয়েছি, আমি নরবাসীর পাশে সবসময় থাকতে চাই এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি সহায় হন আমি সবসময় পাশে থাকবো বলে আশা করছি। তার লেখা জীবনী গ্রন্থ সর্বাধিক কপি বিক্রি হয়েছে গত বইমেলায়, এমনকি তার ইন্টারভিউ বা তার বলা কথাগুলো ভাইরাল হয়েছে বারবার। তরুণদের মাঝে মাশরাফি বলা দু চার লাইনের কথাগুলো যে এইভাবে অনুপ্রাণিত করবে, হয়তো মাশরাফি নিজেও সেটি জানতেন এবং সেই গর্ববোধ আত্মবিশ্বাস মাশরাফির নিজেরও ছিল এবং আছে। সারা বছর আলোচনায় প্রশংসায় ভেসেছেন এই ক্রিকেটবিদ। নিজের অসুস্থতাকে ডিঙিয়ে ক্রিকেট মাঠে যখন একের পর এক জয় বা পরাজয় পরও যখন আত্মবিশ্বাসে বাংলাদেশের কথা বলেছেন, 16 কোটি মানুষ তার পক্ষে ছিলেন। কিন্তু শেষ দিকে যখন তিনি মনোনয়ন কিনলেন তখন ডিভাইড হয়ে গেল। ইউটিউবে নানান রকমভাবে এক দল এক পক্ষ তার সমালোচনা করতে লাগলেন, নানানভাবে তাকে কটূক্তি করতে লাগলেন। এখানে আমি বলবো যে বাঙালির দুই রকম পারসেপশন চলেই আসে। আমি এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, বিকজ অফ এটিতে রাজনীতি সম্পৃক্ত রয়েছে। কিন্তু বলতে পারি যে প্রত্যেক তারকা এবং সর্বোপরি প্রত্যেক মানুষের একটা দলমত নির্বিশেষে নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব ভালো লাগার জায়গা থাকতে পারে, নিজস্ব আদর্শের জায়গা থাকতে পারে। সেই বিষয়টিকে আমরা হয়তো একেবারেই আলাদা দেখতে চাই না, পারি না, বা সেটিকে হয়তো সহ্য করার ক্ষমতা আমাদের হয়নি। এবং সেক্ষেত্রে যেন সারা বছর নানা রকম প্রশংসায় যখন ভাসছিলেন মাশরাফি বিন মুর্তজা, বছরের শেষ দিকে নির্বাচনকে কেন্দ্র করে যেন হঠাৎ করেই সেই প্রশংসায় কিছুটা দাগ ফেললেন। হয়তো সেই দাগে ভুল ছিল না মাশরাফি বিন মুর্তজার, কিন্তু সারা দেশের বাঙালিদের ভেতরে হয়তো সেই পারসেপশনটি এখনো অবধি গড়ে ওঠেনি বা আমরা ততদূর ম্যাচিউর হতে পারিনি। তাই বছর জুড়ে আলোচিত, সমালোচিত, প্রশংসিত নাম হয়েছে মাশরাফি বিন মুর্তজা। আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি সমৃদ্ধ এবং সুন্দর একটা নড়াইল দেখতে চাই। আমি রাজনৈতিক কথা কিছু বলবো না, বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক কথা। আমি খেলোয়াড় এখনো পর্যন্ত খেলছি, তো খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে আপনাদের কাছে আসছি। প্রিয় দর্শক, আজকের এই বিষয়টি নিয়ে আরো একটি বা দুটি পর্বে আমি হয়তো কথা বলবো আপনাদের সাথে। তবে আর কার কার নাম বা কার প্রসঙ্গে আপনার রায় থাকতে পারে সেটি প্লিজ কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। নতুন কোনো আলোচনা সহযোগিতা হবে তাতে। ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।